তাহলে আদর্শ গ্যাসের গতিতত্ত্বের মূল থিম আমরা এখানে দুইটা শব্দ, একটা হলো আদর্শ গ্যাস, যারা এই সূত্রটা মানে, তাই না? আর গতিতত্ত্ব মানে কি? গতিতত্ত্ব মানে দেখো গ্যাস তো, তাই না? তাহলে অণুগুলো কি স্থির না গতিশীল? গতিশীল, তাই না? তাহলে গতিশীল হওয়ার কারণে গতির উপর বেস্ট করে কিছু তাত্ত্বিক আলোচনা আছে। এই তাত্ত্বিক আলোচনাটাই হলো গতিতত্ত্ব। এই তাত্ত্বিক আলোচনা কয়েকজন বিজ্ঞানী দিয়েছেন, বিজ্ঞানী জুল, গ্যাসেন্ডি, বোল্টজম্যান, ক্লসিয়াস, ক্লেপরন, এরকম অনেক বিজ্ঞানী, মোটামুটি 7-8 জন বিজ্ঞানীর অবদান আছে এটার উপরে। বয়েল, চার্লস অ্যাভোগাড্রো আছে। আচ্ছা, এটা আমরা একটু পরে ডিটেলসে যাব। এখন এটা আমাদের কেন দরকার, গতিতত্ত্ব কেন দরকার? একটা হলো আমাদের বাস্তব জীবন, আর একটা হলো আমাদের পড়ালেখার জীবন। পড়ালেখার জন্য আমাদের যেটা দরকার, তোমাদের পরীক্ষায় আসবে এ একটা গ্যাস, বি একটা গ্যাস, দুইটা গ্যাস, উদ্দীপকে দিবে। এটা মনে করো উদ্দীপক কেমন কিছু দিল, সেই অনুসারে এটা হলো আদর্শ, আর উদ্দীপক কেমন কিছু দিল সেই অনুসারে বি হইল বাস্তব। এখন তোমাকে প্রশ্ন করবে বি গ্যাস কেন এ গ্যাসের মতো আচরণ করে না, তখন তুমি যদি ব্যাখ্যা দিতে চাও, সেই ব্যাখ্যার সময় গতিতত্ত্বের কিছু পয়েন্ট আমাদের চলে আসে, সেই পয়েন্টগুলো আমাদের ব্যাখ্যা দিতে হয়। গতিতত্ত্বের যে স্বীকার্যর 2-3টা পয়েন্ট আছে, ওই পয়েন্টগুলো যদি আমি ভালো করে বুঝি, তাহলে এই প্রশ্নের উত্তরও ভালো করে বুঝব। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের অ্যাট ফার্স্টই মানে আমি কেন দরকার এটা যদি আমি ভালো করে বুঝতে চাই, তাহলে আমার গতিতত্ত্বটা ভালো করে বুঝতে হবে। তাহলে গতিতত্ত্ব যদি ভালো করে বুঝতে চাই, তাহলে তার স্বীকার্য অর্থাৎ গতিতত্ত্বের স্বীকার্যগুলো আমাকে বুঝতে হবে। গতিতত্ত্বের স্বীকার্যগুলো কি কি? তাহলে গতিতত্ত্বের স্বীকার্যগুলোর মধ্যে নাম্বার 1 হইল গ্যাসের অণুগুলো গোলক আকারের। গ্যাসাণুগুলো কি গোলক আকৃতির। নাম্বার 2, এরা স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত থাকে। গ্যাসের অণুগুলো স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত থাকে। স্থিতিস্থাপক সংঘর্ষ হয় এদের মধ্যে। স্থিতিস্থাপক সংঘর্ষ মানে হলো এই একটা অণু আর এই একটা অণু, এরা ধাক্কা লাগলো একে অপরের সাথে, ধাক্কা লাগলে আবার আগের জায়গায় ফিরে যাবে, আবার ধাক্কা লাগবে, আবার আগের জায়গায় ফিরে যাবে। এই ঘটনাটা অনবরত ঘটবে, এটাকেই আমরা বলি স্থিতিস্থাপক সংঘর্ষ। মনে করো এই দুটো অণু পরস্পরের সাথে ধাক্কা লাগে এখানে আসলো, আবার আগের জায়গায় ফিরে গেল, আবার ধাক্কা লাগলো, আবার আগের জায়গায় ফিরে গেল। ঠিক আছে? তাহলে অণুগুলো প্রথমে ধাক্কা লাগলো, আবার আগের জায়গায় ফিরে গেল, আবার ধাক্কা লাগলো, আবার আগের জায়গায় ফিরে গেল। এই ঘটনাটা অনবরত বারবার ঘটতে থাকে, এটা কি আমরা বলতেছি স্থিতিস্থাপক সংঘর্ষ। ঠিক আছে? আচ্ছা, 3 নাম্বার, মনে করো এই পাত্রের মধ্যে অণুগুলো আছে। এখন আমরা যখন এই অণুর আয়তন চিন্তা করব, একটা হলো অণুর নিজস্ব আয়তন, এই অণুর নিজস্ব আয়তনটা হলো বি, আর একটা হলো যেই পাত্রে আছে পাত্রের আয়তন, এটা হলো ভি। তো অণুর নিজস্ব আয়তনটা এতই কম যে আমরা আর এটাকে গ্রাহ্য করি না। ঠিক আছে? অর্থাৎ ভি মাস গ্রেটার বি,
এই জন্য আমরা এই বি এর মানটাকে শূন্য ধরি, অগ্রাহ্য করি। ঠিক আছে? আদর্শ গ্যাসের নিজস্ব আয়তন সমগ্র পাত্রের আয়তনের তুলনায় অতি নগণ্য। ঠিক আছে? আদর্শ গ্যাসের নিজস্ব আয়তন সমগ্র পাত্রের আয়তনের তুলনায় অতি নগণ্য, এই জন্য আমরা এটাকে কি করি? অগ্রাহ্য করি। নাম্বার 4, এই আদর্শ গ্যাসের অণুগুলো, মনে করো এই পাত্র আর এই একটা অণু, এই অণুগুলো এখানে ধাক্কা মারে বিনা বাধায়, গতিতত্ত্ব অনুসারে বিনা বাধায় ধাক্কা দেয়। এখন বিনা বাধায় ধাক্কা দিল, ধরো কোন বলে? এফ বলে এর উপরে, আর এর ক্ষেত্রফল ধরো এ। তাহলে এই ক্ষেত্রফলের উপর যে বল প্রয়োগ করে সেটা এফ, তাহলে একক ক্ষেত্রফলের উপর যে বল প্রয়োগ করে সেটা এফ বাই কি? তাহলে এটা হলো আদর্শ গ্যাসের চাপ, এফ বাই এ। তাহলে আদর্শ গ্যাসের চাপ সেটা বিনা বাধায় দেয়। নাম্বার 5, আদর্শ গ্যাসের গতি শক্তি ইকে পরম তাপমাত্রার সমানুপাতিক, অর্থাৎ ওই গ্যাসের যে তাপমাত্রা তার সমানুপাতিক। তাপমাত্রা বাড়লে গতিশক্তি বাড়বে। নাম্বার 6, আদর্শ গ্যাসের অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ নাই। এ একটা অণু, এ একটা অণু, এদের মধ্যে কোনো আকর্ষণ বল কাজ করে না, কোনো আকর্ষণ নেই, কোনো বিকর্ষণও নেই। আদর্শ গ্যাসের অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করবে না। নাম্বার 7, আদর্শ গ্যাসের অণুগুলো উপর অভিকর্ষীয় বলের কোনো প্রভাব নাই। অভিকর্ষীয় বলের প্রভাব নাই, অভিকর্ষীয় বলের প্রভাব নাই, অভিকর্ষীয় বলের প্রভাব নাই। ছোটাছুটির কারণে ধাক্কা লাগবে, ওই জন্য হলো ওই পরস্পরের সাথে সংঘর্ষ করে। আচ্ছা, আদর্শ গ্যাসের অণুগুলোর উপর অভিকর্ষীয় বলের কোনো প্রভাব নাই। দুইটা অণু, মনে করে এ একটা অণু, এ একটা অণু, তিনটা অণু ধরলাম। হ্যাঁ, এটা এখানে ধাক্কা খাইলো, ধাক্কা খায় এটা আবার এখানে গেল, ও আবার এখানে গেল। তাহলে এই অণুটা একবার ওর সাথে ধাক্কা খাইলো, ওটার একবার ওর সাথে ধাক্কা গেল, তাহলে পরপর দুইটা সংঘর্ষ হইল না? এই পরপর দুইটা সংঘর্ষের কারণে অতিক্রান্ত দূরত্ব ধরো L1, আরেকটা দূরত্ব L2। তাহলে এই দুইটা দূরত্বের যে গড় মান L1 প্লাস L2/2, এটাকে আমরা বলি গড় মুক্ত পথ। আদর্শ গ্যাসের অণুগুলো পরপর দুইটা সংঘর্ষে যে দূরত্ব অতিক্রম করে তার গড় মান হলো গড় মুক্ত পথ। ঠিক আছে? এদের গতি শক্তির সমীকরণ আছে একটা, এদের গতি শক্তির একটা সমীকরণ আছে। এই গতি শক্তির সমীকরণটা কি? পিভি সমান 1/3 mn c, এখানে বড় হাতের n অ্যাভোগাড্রোর সংখ্যা, c বার স্কোয়ার। কোনটা দিয়ে কি বোঝায়? পৃতচাপ, ভি আয়তন, আয়তন মানে পাত্রের আয়তন, হ্যাঁ, এম অণুর ভর, এন অ্যাভোগাড্রোর সংখ্যা, এটা সি বার আরএমএস বেগ। আরএমএস বেগ। ঠিক আছে? আচ্ছা, তাহলে
এগুলা হইল আদর্শ গ্যাসের গতিতত্ত্বের মূল আলোচনা। এখান থেকে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য যেটা লাগবে, তার মধ্যে একটা হলো আদর্শ গ্যাসের নিজস্ব আয়তন শূন্য ধরছি, আমরা অগ্রাহ্য করছি। আদর্শ গ্যাসের নিজস্ব আয়তন কত ধরছি আমরা? শূন্য ধরছি। বি ইকুয়ালস টু 0, এটা লাগবে। আর আদর্শ গ্যাস পাত্রের দেয়ালে বিনা বাধায় চাপ প্রয়োগ করে, কোনো আকর্ষণ নাই। আদর্শ গ্যাস বিনা বাধায় চাপ প্রয়োগ করে, কারণ তাদের মধ্যে কোনো আকর্ষণ নাই। এই দুইটা কথা আমার লাগবে সামনে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের জন্য। আচ্ছা, লাগুক। তার আগে আমাদের আরও অন্যান্য কিছু আলোচনা আছে, সেটা শেষ করে ফেলি, তারপরে আমরা ওই আলোচনাতে যাব। তার মধ্যে প্রথম যে ব্যাপারটা সেটা হলো আদর্শ গ্যাসের গতিতত্ত্বের যে সমীকরণটা আমরা পেলাম, PV = 1/3 mc²। এই সমীকরণ এবং এই সমীকরণের সাথে সংশ্লিষ্ট কিছু বিষয় আমাদের আছে এখানে। তার মধ্যে প্রথম যে বিষয়টা আসে সেটা হলো RMS বেগ। RMS মানে কি? রুট মিন স্কোয়ার, ঠিক আছে? রুট মানে বর্গমূল, মিন মানে গড়, আর এটা হলো বর্গ, ঠিক আছে? তাহলে মূল ব্যাপার হলো এটাকে আমরা বলতেছি বর্গমূল গড় বর্গবেগ। এটাকে আমরা বলি আসলে বর্গমূল গড় বর্গবেগ, বর্গমূল গড় বর্গবেগ। তাহলে এটা আমাদের একটু বুঝতে হবে এটা কি আসলে। এটা বোঝার জন্য আমাদের কয়েকটা বিষয় লাগবে। প্রথমে আমরা যাব গড় বেগ। গড় বেগ, ধরো এই পাত্রের মধ্যে অসংখ্য অণু আছে, গ্যাসের অণু আছে, হাজার হাজার লক্ষ লক্ষ অণু আছে। তাহলে আমরা ধরে নিলাম প্রথম অণুর বেগ c1, দ্বিতীয় অণুর বেগ c2, তৃতীয় অণুর বেগ c3, এরকম n সংখ্যক অণুর বেগ, সর্বশেষ cn বা বড় হাতের n এভাবেও দিতে পারি। তাইলে আমরা গড় বেগ কি লিখব? c1 + c2 + cn / n। এটা তো গড় বেগ, তাই না? ইজি, গড় বেগটা খুব সহজ। মনে করো আমরা একটা নমুনা ধরলাম, এই পাত্রের মধ্যে দুইটা কণা আছে। এই কণার বেগ ধরো 2, এই কণার বেগ ধরো 3। তাহলে গড় বেগ হবে 2 + 3/2, মানে 2.5 সেন্টিমিটার/সেকেন্ড ধরলাম, বা মিটার/সেকেন্ডই ধরো, মিটার/সেকেন্ড মানটা আমি ইউজ করলাম। এখন পরে আমার একটু কাজে লাগবে, এই জন্য আমি আগেই দেখাই দিলাম। তাহলে গড় বেগটা আমরা বুঝলাম। এবার আসো গড় বর্গবেগ। গড় বর্গবেগ, তাহলে গড় বর্গবেগের ক্ষেত্রে আগের মতোই খেয়াল করো, এই পাত্র ধরো, এই পাত্রের মধ্যে ধরো অসংখ্য অণু আছে, কোটি কোটি অণু আছে। এর মধ্যে প্রথম অণুর বেগ c1, দ্বিতীয় অণুর বেগ c3, n তম অণুর বেগ cn। তাহলে গড় বর্গবেগ মানে হলো এটা c² = c1² + c2² + cn² / n। n² না কিন্তু n / n সংখ্যা, তাই না? তাহলে এখন ধরো আমরা ধরে নিলাম এই পাত্রের মধ্যে দুইটা অণু আছে, একটা অণু, দুইটা অণু। এই অণুর বেগ 2, এই অণুর বেগ 3। তাহলে তার গড় বর্গবেগ হবে 2 × 4
339 ডিভাইডেড বাই 2 বা কত 6.5 মিটার পার সেকেন্ড, তাই না? মানে অবশ্যই এককেও কিন্তু স্কোয়ার হবে যেহেতু বেগে স্কোয়ার আছে। আচ্ছা, এবার আসো বর্গমূল গড় বর্গ বেগ। বর্গমূল গড় বর্গ বেগ, বর্গমূল গড় বর্গ বেগ বা আরএমএস বেগ। আগের মতোই ধরো এই পাত্রের মধ্যে কোটি কোটি অণু আছে। প্রথম অণুর বেগ c1, দ্বিতীয় অণুর বেগ c3, c2 ডট ডট nতম অণুর বেগ cn। তাইলে বর্গমূল গড় বর্গ বেগ হইল বর্গমূল বর্গ, আর খেয়াল করো একটু সবাই, আবার একটু সবাই খেয়াল করো, এটা বেগ, বর্গমূল গড় বর্গ, ঠিক আছে, ইকুয়ালস টু c1 স্কোয়ার c2 স্কোয়ার ডট ডট cn স্কোয়ার ডিভাইডেড বাই n, ঠিক আছে। এখন আমরা যদি আগের মতো ধরি যে এখানে এই একটা অণু আছে, এই একটা অণু আছে, দুইটা অণু, এই অণুর বেগ 2, এই অণুর বেগ 3, তাহলে c স্কোয়ার রুট ইকুয়ালস টু 4 যোগ 9 ভাগ 2 রুট আছে। খেয়াল করো, এটা যদি আমরা এরকম কাইটে ফেলি, কাটলে কি হয়, এটাই কিন্তু এই যে এই তখন লিখতে হবে, না লিখলে কিন্তু তখন বোঝা যাবে না, কারণ এটার গড়বেগ সেম হয়ে যাচ্ছে না, তাইলে তখন লিখতে হবে। তখন c1 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার ডট ডট cn স্কোয়ার ডিভাইডেড বাই n। আচ্ছা, তাহলে এখানেও কিন্তু তখন তুমি রুট আর স্কোয়ার কেটে ফেললা, তাহলে এখানে লিখতে হবে CRMS ইকুয়ালস টু ক্যালকুলেশন করো তো কত আসে, রুট ওভার 6.5 কত আসে, টু 2.55 মিটার পার সেকেন্ড। এখন স্বাভাবিকভাবেই তোমাদের মাথায় প্রশ্ন আসার কথা যে স্যার আমরা এত কিছু কেন ইউজ করব, আমার গড় বেগ হলে তো হয়ে যেত। এই যে গড় বেগ দেখো তো, গড় বেগ কত ছিল 2.5, খেয়াল করছো? কিন্তু গড় বর্গ বেগ মানে আরএমএস বেগ কত আসছে, মিলল না তো, কোনটা সঠিক, গড় বেগ নাকি গড় বর্গ বেগ নাকি আরএমএস বেগ, কোনটা সঠিক? গড় বেগ সঠিক, গড় বেগ নিলে কি আমাদের সুবিধা হবে, নাকি গড় বর্গ মানে আরএমএস বেগ নিলে সুবিধা হবে? এটা পরীক্ষায় প্রশ্ন আকারে আসে মাঝে মাঝে, যে গড় বেগের তুলনায় আরএমএস বেগ ব্যবহার করা যুক্তিসঙ্গত কেন? গড় বেগের তুলনায় আরএমএস বেগ ব্যবহার করা যুক্তিসঙ্গত কেন? কেন? এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা যা পড়ায় আসছি ওই পড়াটা আমার লাগবে। আচ্ছা ধরো ওই যে আমরা বলছিলাম এই যে পাত্রের মধ্যে কয়টা কণা ছিল, 2টা কণা, এই একটা কণা, এই একটা কণা, এই কণার বেগ ছিল 2, এই কণার বেগ ছিল 3, মনে আছে? এখন আমরা ধরে নিলাম দুইটার ভর সমান m, কত, দুইটার ভর ধরো 2 কেজি ধরলাম, হ্যাঁ কেজি, গ্যাসের কণার ভর আবার 2 কেজি ধরছি, তাই না? অনেক বেশি হয়ে গেল। আচ্ছা যাক, আমি বোঝানোর জন্য ধরছি, 2 কেজি ধরলাম। আচ্ছা তাইলে এখন আমাকে বলো তো
আমি প্রথম কণার গতিশক্তি বের করতে চাই কে। প্রথম কণার বেগ ছিল 2, দ্বিতীয় কণার বেগ ছিল 3, মনে আছে? তাহলে কে প্রথম কণার কে 1 আর কি, কে 1 হাফ এম ভি বা c1 স্কোয়ার, হাফ এম, এম এর মান 2 আর c1 এর মানও 2 স্কোয়ার, তাহলে 4, তাই না? রেজাল্ট আসলো কত? 4 জুল, ঠিক কি না? কে 2 হাফ এম c2 স্কোয়ার, হাফ 2 3 স্কোয়ার, তাহলে 9। দেখো টোটাল মান কত আসলো? 9 জুল। আচ্ছা, তাহলে এবার বলো গড় গতি শক্তি কত? কে গড় গতি শক্তি কে 1 প্লাস কে 2 ভাগ 2, গড় গতি শক্তি কত আসলো? 4 যোগ 9 ভাগ 2, 6.5 এত জুল। ঠিক আছে, খেয়াল করো আমি যে আলাদা আলাদাভাবে, এটা প্রথম কণার গতিশক্তি, এটা দ্বিতীয় কণার গতিশক্তি, আর এটা হলো দুইটা কণার গড় গতিশক্তি। আমরা তো গড় নির্ণয় করি এভাবেই, প্রত্যেকটা আলাদা আলাদা করে বের করে তারপর যোগ করে ওই সংখ্যা দিয়ে ভাগ দিই, তাহলে তো গড়। তাহলে বোঝা গেল এই মানটা জেনুইন মান, তাই না? ওকে, যদি এই মানটা জেনুইন মান হয়, এবার আমরা চেক করব। দেখো আমরা একটু যাচাই করি। হ্যাঁ, আমরা যাচাই করব। আমি যদি গড় বেগ নেই, গড় বেগ ব্যবহার করি, তাহলে গড় গতি শক্তি পাবো। এবার গড় গতি শক্তি কে সমান গড় বেগ হাফ এম সি, এই যে গড় বেগ স্কোয়ার, তাই না? তাহলে খেয়াল করো তো এম কত? এম তো 2, কণার ভর 2 সমান। আর গড় বেগ কত ছিল মনে আছে? দেখো তো, আমরা আগে বের করছি গড় বেগ। এই যে গড় বেগ কত ছিল? এই যে গড় বেগ ছিল 2.5, খেয়াল করছো? তাহলে গড় বেগ 2.5 ব্যবহার করে আমি মানটা হিসেব করতেছি। 2.5 হোল স্কোয়ার, 2 2 কাটা, তাহলে 2.5 হোল স্কোয়ার, তাহলে 2.5 ইন্টু 2.5, রেজাল্ট আসতেছে কত আমাদের? 6.25। রেজাল্ট আসলো কত দেখো তো, একটু খেয়াল করো, রেজাল্ট কিন্তু মিলে নাই। রেজাল্ট মিললো না, মিলছে? এটাকে আমি এই চিহ্নটা দিয়ে রাখলাম। তাহলে খেয়াল করো, আমার এই যে মান, এই মানটা জেনুইন মান ছিল, এটা ছিল জেনুইন মান, ইজ নট ইকুয়াল গড় বেগ থেকে প্রাপ্ত গড় গতি শক্তি। এই মানটা সমান হলো না, তাই না? তাহলে বোঝা গেল এখানে ভেজাল টেজাল কিছু একটা আছে, সমস্যা আছে, তাই না? সমস্যা আছে। এবার আমরা গড় বেগ না, এবার আমরা আরএমএস বেগ ব্যবহার করে যাচাই করি। আরএমএস বেগ ব্যবহার করে এবার আমরা দেখো তো কে বের করব। কে, এটা আমরা ডাবল স্টার দিই। এই মানটা আমরা বের করতে চাই হাফ এম সি আর এম এস স্কোয়ার। আর এম এস বেগ ব্যবহার করে মানটা বের করতেছি আমরা। তাহলে দেখো হাফ এম এর মান কত? 2, সিআরএমএস এর মান ছিল 2.55, মনে আছে? 2.55 ছিল, স্কোয়ার। দেখো তাহলে আমাদের মান 2 কাটা, 2.55 ইন্টু 2.55 ইকুয়ালস টু এত, রেজাল্ট হলো 6.5। রেজাল্ট হলো 6.5 জুল। তাহলে খেয়াল করো তো এই মানটা কি মিলছে? জেনুইন মানের সাথে মিললো? তাহলে খেয়াল করো, জেনুইন মান ছিল হলো এটা 1 স্টার ইকুয়ালস টু কে ডাবল স্টার, মিলে গেল, তাই না? এটা আমরা আরএমএস বেগ ব্যবহার করে করছিলাম, আর এটা হলো একবারে অ্যাকুরেট পারফেক্ট মান, তাই না?
বাট নট ইকুয়াল ইকে গড়, গড় বেগ থেকে প্রাপ্ত মানটা সমান হলো না। তাহলে গড় বেগ ব্যবহার করা কোনো কারণে কি না, ঠিক না। এই কারণেই এই কারণটাতেই গড় বেগ ব্যবহার করা কি না, ঠিক না। তাহলে আরএমএস বেগ ব্যবহার করা যুক্তিসঙ্গত, গড় বেগ ব্যবহার করা যুক্তিসঙ্গত নয়। এই প্রশ্ন পরীক্ষায় আসছিল কিন্তু বোর্ড কোশ্চেন। তাহলে কি আমরা এতদিন ধরে গড় বেগ এটা ভুল করে আসছি? ভুল না, গড় বেগ একসময় ছিল, ব্যবহার করা হয়তো, ঠিক আছে। গ্যাসের ক্ষেত্রে আরএমএস বেগ ব্যবহার করতে হবে। ওকে, তাহলে আমাদের আরএমএস বেগ আর গড় বেগের কাহিনী গেল। এবার আমরা আরএমএস বেগের সমীকরণ গতিতত্ত্ব হতে বের করব। এটা কি তুলনা করছে? মানে উপরেরটা। গতিতত্ত্ব হতে আরএমএস বেগের সমীকরণ, তাহলে গতিতত্ত্বের সমীকরণ হতে আমরা জানি P equals to 1/3 mn c bar স্কয়ার। এটা কিন্তু আরএমএস বেগ, তাই না? এই মানটা আরএমএস বেগ। আচ্ছা, এখন খেয়াল করো তো, একটা অণুর ভর, একটি অণুর ভর যদি হয় স্মল এম, একটি অণুর ভর কি স্মল এম, তাহলে এন সংখ্যক অণুর ভর কত হবে? এই এন মানে কি অ্যাভোগাড্রোর সংখ্যা না? আচ্ছা, তাহলে অ্যাভোগাড্রোর সংখ্যা মানে 1 মোল না? তাহলে এই ভরটা মানে কি 1 মোল অণুর ভর না? ঠিক কি না? এই যে m ইন্টু n, এটা কি 1 মোল অণুর ভর? 1 মোল অণুর ভরকে আমরা কোন m দিয়ে প্রকাশ করি না, বড় হাতের m দিয়ে প্রকাশ করি না? তাহলে বোঝা গেল স্মল m ইন্টু n ইকুয়ালস টু ক্যাপিটাল M। তাহলে খেয়াল করো সমীকরণটা কি দাঁড়ালো, 1 নং সমীকরণটা কি দাঁড়ালো? এই যে 1 নং সমীকরণে আমি লিখতে পারি P ইকুয়ালস টু 1/3 ক্যাপিটাল M c বার স্কয়ার, লিখতে পারি আমরা এটা, তাই না? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এরকম 3PV ইকুয়ালস টু 1/3 M। এখন আদর্শ গ্যাসের সমীকরণ কি বলতো? 1 মোল অণুর জন্য, 1 মোল অণুর, ও সরি এই 3 হবে, রাইট, 3 তো এই পাশে নিয়ে নিচ্ছি। 1 মোল অণুর জন্য আদর্শ গ্যাসের সমীকরণ কি বলো? PV equal to 1/3. PV equal to RT। তাহলে PV জায়গায় RT বসাই দিব আমরা। সুতরাং 3RT equals to M C বার স্কয়ার। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? C বার স্কয়ার ইকুয়ালস টু 3RT ডিভাইডেড বাই M। উভয় পক্ষে রুট করো, তাহলে উভয় পক্ষে রুট করলে রুট স্কয়ার কাটা, তাই আমরা বলছি রুট আর স্কয়ার কাটাকাটি গেলে তখন এখানে কি লিখতে হবে? RMS লিখতে হবে, অন্যথায় কি হয়ে যাবে? ভুল হয়ে যাবে। তাহলে 3RT বাই M, এটা হলো আরএমএস বেগের সমীকরণ। এই সমীকরণ দিয়ে আমাদের অঙ্ক করতে হবে। এই সমীকরণ দিয়ে অঙ্ক আসে পরীক্ষায়। এটি হলো আরএমএস বেগের সমীকরণ। আচ্ছা, কোনো কারণে যদি এরকম হয় যে তুমি পিভি চেঞ্জ করলা না, মানে আরটির জায়গায় পিভি বসায় দিলা, তাহলে সমীকরণটা কেমন হবে? 3PV বাই M, 3PV বাই M। আচ্ছা, কেউ যদি মনে করে যে স্যার আমি এরকম করে লিখতে চাই এটাকে, RMS ইকুয়ালস টু √3P, এবার আমরা যে এইভাবে লিখলাম
লিখতে পারি কিনা বলো তো? উপরে নিচে ভি দিয়ে ভাগ করো, তাইলেই হয়। এই যে ভি ভাগ এটা আর ভাগ দিলাম, আমি ডিরেক্ট লিখছি আর কি। তো তাহলে ভিটা বাদ, তাহলে এম বাই ভি মানে কি? রো না? রো ঘনত্ব এম বাই ভি। তাহলে সমীকরণ আরেকটা নতুন পাওয়া গেল, সি আর এম এস ইকুয়ালস টু 3p বাই রো। উপরেরটা কিন্তু চাপ, নিচেরটা ঘনত্ব। এই জন্য আমরা ঘনত্বর জায়গায় রো ব্যবহার না করে ডি ব্যবহার করি, ওই পি আর রো, এই যে ডি ব্যবহার করি, পেস লেগে যায় অনেক সময়। ঠিক আছে, আচ্ছা তাহলে খেয়াল করো আর এম এস বেগের আমরা সমীকরণ পেলাম কি কি। একটা সমীকরণ আমরা পেলাম এরকম, 1 নম্বর সমীকরণ পেলাম এরকম 3RT/m। আর একটা সমীকরণ আমরা পেলাম 3PV/m। আর আরেকটা সমীকরণ আমরা পেলাম 3P/d বা রো, তাই না? আমরা আরো একটা সমীকরণও লিখতে পারি এখান থেকে। তোমরা জানো n ইকুয়ালস টু কত? W/m। তাহলে m ইকুয়ালস টু কি দাঁড়ালো? W/n। তাহলে এখানে আমরা আরো একটা সমীকরণ লিখতে পারি এরকম 3RT/W/n। nটা উপরে উল্টে যাবে, তাহলে √3RT মানে nRT হবে আর কি, 3RT একভাবে লিখবা, nRT ডিভাইডেড বাই W, এরকমও লেখা যাবে মূল সংখ্যা যদি ভিন্ন হয়। আচ্ছা ওকে, তাহলে এখন আমরা দুই একটা অঙ্ক করব একটু। মনে করো আরএমএস বেগ রিলেটেড ম্যাথ। আরএমএস বেগের ম্যাথ আমরা ধরো একটা পাত্রের মধ্যে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে, 27 ডিগ্রি সেলসিয়াস, এর মধ্যে আছে কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, তাহলে এখন প্রশ্ন করলো আমাদের আরএমএস বেগ কত। আরএমএস বেগ কত? তাহলে আমাদের এই অঙ্ক করার সময় মাথায় রাখতে হবে একটা জিনিস, মাথায় রাখতে হবে, সেটা হলো আণবিক ভর। কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর দেখো, কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর m ইকুয়ালস টু 44 গ্রাম পার মোল। গ্রাম পার মোল, এটা আমরা অবশ্যই কেজিতে নিয়ে নিব। 44 ইন্টু 10⁻³ কেজি পার মোল, নাইলে অঙ্ক ভুল হয়ে যাবে। কেজিতে নিব। নাম্বার 1 কাহিনী। নাম্বার 2 মোলার গ্যাস দ্রবক 8.314 জুল পার কেলভিন পার মোল। তাপমাত্রা দেওয়া আছে টি 27 ডিগ্রি, 27 প্লাস 273 ইকুয়ালস টু 300 কেলভিন। তাহলে আমাদের সবই চলে আসছে। এবার সিআরএমএস ওয়াট, তাহলে সিআরএমএস ইকুয়ালস টু √3RT/m। 3 আর এর মান 8.314, টি এর মান 300 কেলভিন, এম এর মান 44 ইন্টু 10⁻³ কত আসে? ক্যালকুলেশন করে দেখো তো।
412.3 মিটার পার সেকেন্ড। এই অঙ্ক ছেলেপেলেরা অনেকে ভুল করে উপরে নেয় 8.31, নিচে আবার 44 নেয়, 1000 দিয়ে ভাগ করে না, এই জন্য ভুল হয়ে যায়। উপরে যদি তুমি 8.31 নাও আর নিচে যদি 44 নাও তাহলে অঙ্ক ভুল হয়ে যাবে। আর যদি উপরে তুমি 8.31 ইন্টু 10⁻7 এটা নাও তাহলে আবার অঙ্ক হয়ে যাবে, সিজিএস পদ্ধতিতে অঙ্ক হয়ে যাবে তখন। ওকে, তাহলে আরেকটা অঙ্ক করব আমরা। এখানে কার্বন ডাইঅক্সাইড আছে, এর তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, আর এখানে আছে ক্লোরিন। ঠিক আছে, এখানে CRMS বেগটা কার্বন ডাইঅক্সাইডের CRMS এর সমান। কার্বন ডাইঅক্সাইডের RMS কার্বন ডাইঅক্সাইড সমান। তাহলে এখন প্রশ্ন হলো তাহলে ওর তাপমাত্রা কত? ঠিক আছে, প্রশ্ন হলো ক্লোরিনের তাপমাত্রা কত, এই পাত্রের তাপমাত্রা কত, এটা হলো প্রশ্ন। তাহলে খেয়াল করে, একটু আগে আমরা এটা কত বের করছিলাম, আচ্ছা কত বের করছি এটা ওইভাবে করবো না, আমরা আর এখন ওইভাবে করবো না। আমরা ধরলাম এর বেগটা C1 RMS। হ্যাঁ, C1 ইকুয়ালস টু কী হবে, 3RT/M1 T1, ইকুয়েশন নাম্বার 1। আর ওইটাকে ধরলাম C2√3RT2/M2, এটা আমরা ইকুয়েশন নাম্বার 2। এবার প্রশ্ন মতে দেখো তো দুইটার বেগ C1 ইজ ইকুয়ালস টু C2, বেগ দুইটা পরস্পর সমান বলছে না? তাহলে আমরা লিখতে পারি √3RT1/M1 ইকুয়ালস টু √3RT2/M2। 3R 3R আর রুট কাটা দুই পাশ থেকে, মানে বর্গ করে ফেললে, তাহলে আমরা এটা বর্গ করলাম, কাটা যায়, আর 3R বাদ, তাহলে এই পাশে থাকে T1/M1, এই পাশে থাকে T2/M2। তাহলে এই সমীকরণ থেকে আমরা সহজেই T2-র ভ্যালুটা বের করতে পারি। T2 ইকুয়ালস টু T1M2/M1। তাহলে T1 ছিল কত, 27 মানে 300, M2 ছিল কে ক্লোরিন মানে 71। এক্ষেত্রে তোমার আর 1000 দিয়ে ভাগ দিতে হবে না, এই সমীকরণ আনুপাতিক সমীকরণ নিলে আর ভাগ দিতে হবে না। আর এটা হলো 44। ওকে, তো কেলভিন। ওকে, এইভাবে আমরা RMS বেগের অঙ্ক